আমরা এর উৎপাদনের অনুমতি পেয়েছি। কিসের উৎপাদনের অনুমতির কথা বলছেন? যে এটার কিছু সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট মানেই তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পৃথিবীর অন্য কোনো দেশ, অন্য কোনো কোম্পানি এটি উৎপাদন করতে করোনা ভাইরাস তাবৎ দুনিয়ার এক আতঙ্কের নাম। সেই আতঙ্কে আশার খবর দিচ্ছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে বাংলাদেশে করোনা রোগী ধরা পড়ার পর থেকেই এর প্রতিষেধক নিয়ে কৌতূহলের যেন শেষ নেই। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় করোনা প্রতিষেধকের খবর ভেসে বেড়াচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশি কয়েকটি ওষুধ কোম্পানি করোনার ওষুধ আবিষ্কার করেছে, যা অল্প কদিনের মধ্যে বাজারে আসবে এবং বিনামূল্যে করোনা রোগীদের বিতরণ করা হবে। বাস্তবে তথ্যটা কতটুকু সত্য জানতে চাই এবং জানাতে চাই। ইন্টারনেটের বিভিন্ন তথ্য বলছে 2014 সালে জাপানের তয়োমা কর্পোরেশন এভিগান নামে ইনফ্লুয়েঞ্জার একটি ওষুধ আবিষ্কার করে। ওষুধটি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে বেশ উপকারী এবং ফলপ্রসূ। জরুরি প্রয়োজনে যেটি ব্যবহারের অনুমতি দেয় জাপান সরকার। তবে ওষুধটি দেশের বাইরে তৈরি কিংবা বিপণনের অনুমতি দেয়নি সে দেশের সরকার। এভিগানটা যেটা আসলে জাপানের তয়োমা কর্পোরেশন, ওরা প্রথমে 2013-14 দিকে ওরা মনে হয় প্রথমে এটা বাজারে ছেড়েছে এবং এটা মোস্টলি ছিল একটা ফ্লুর ওষুধ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি ছাত্রদের যেমন পড়ান তেমনি এসব নিয়ে গবেষণাও করেন, তাই তার জানা বোঝা এবং জ্ঞানের পরিধিও বেশি। যিনি এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কথাও বলছিলেন যে এটার কিছু সাইড ইফেক্ট আছে, যেমন প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে বলা হতো যে এই ওষুধটা একদম মানে না খেতে বলা হতো। যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে সে ওষুধ কি তাহলে অনুমোদন পেতে পারে? এমন প্রশ্ন উঠতেই পারে। উত্তরটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো করেই দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্টটা না পাওয়া পর্যন্ত এই ড্রাগগুলো আসলে অ্যাপ্রুভও হবে না। এগুলো মার্কেটে আসাটা এই কোভিড-19 এগেনস্টে মার্কেটে আসাটাও পসিবল না। তার এই উত্তরের সূত্র ধরে ফিরে যাব ওষুধটির পুরনো ইতিহাসে। তথ্য বলছে এভিগান নামের সেই ওষুধটি চীনের উহানে করোনা ভাইরাস শনাক্তের পর 340 জন রোগীর মধ্যে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। সেখানে কার্যকরী ফল পাওয়া যায়। এরপরই নড়েচড়ে বসে পুরো পৃথিবী। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ঘোষণা দিয়েছেন তারা 20 লাখ ট্যাবলেট উৎপাদন করেছেন। পাশাপাশি তৃতীয় ধাপে ক্লিনিক্যাল স্টাডিও করছে তার দেশ। দেশটির সরকার বলছে তারা মানবিক বিপর্যয়ে ওষুধটি বিভিন্ন দেশে বিনামূল্যে সরবরাহ করার চিন্তা করছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে এই ওষুধটির নাম বেরিয়ে এলে সেটি আরও বেশি গুরুত্ব পেতে শুরু করে। তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা এর কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এর বাইরে তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল করছে। 5 তারিখে আমরা হ্যান্ডওভার করেছি 4000 পিস ট্যাবলেট। এটা কি করোনার ওষুধ নাকি অন্য কিছু? আমি জানি না কোন আইনে তারা উৎপাদন করছে। কারা আসলে করোনার ওষুধ আবিষ্কার করছে সেই বাস্তবতা নিয়ে ফিরছি একটা বিরতির পর। তিনজন রোগী স্টেবল, তাদের মধ্যে মৃদু উপসর্গ ছিল, একজনের কেবলমাত্র জ্বর ছিল 99-এর মতন জ্বর, একজনের কাশি ছিল, আরেকজন রোগীর জ্বর এবং কাশি দুটোই ছিল। তথ্য বলছে গত মার্চে বাংলাদেশে করোনা ভাইরাসের রোগী শনাক্তের পর দেশের ওষুধ কোম্পানিগুলো এ নিয়ে নড়েচড়ে বসে। এরই ধারাবাহিকতায় জাপানের এভিগান অনুকরণে হাইড্রোক্সিক্লোরোকুইন, ফেভিপিরাভি ও রেমডিসিভি নামে 3টি ওষুধ উৎপাদন শুরু করে স্কয়ার ফার্মা, এসকেএফ, বিকন,
বেক্সিমকো, জিসকা এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। উৎপাদনের এই বিষয়টিকেই কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। আমরা উৎপাদনের অনুমতি পেয়েছি, সেটা গত মাসেই, এবং সেটা আমরা ছোট্ট অ্যামাউন্ট প্রোডাকশনে করেছি এবং ট্রায়ালের জন্য ডিজিডি এর কাছে গত 5 তারিখে আমরা হ্যান্ড ওভার করেছি 4000 পিস ট্যাবলেট। মোবাইল ফোনে যিনি কথা বলছেন তিনি বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম। করোনা পরিস্থিতির কারণে মোবাইলে কথা হয় তার সাথে। করোনার জন্য কার্যকর এক্ষুনি আমরা বলছি না, বিকজ এটা এখনো ট্রায়ালে আছে, আন্ডার ট্রায়াল। প্রায় একই ধরনের কথা বলছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, যদিও তিনি অন রেকর্ডে কথা বলতে রাজি হননি। অর্থাৎ কোম্পানিগুলো তাদের উৎপাদিত ওষুধকে করোনার ওষুধ না বললেও অনেকে এটাকে করোনার ওষুধ বলে চালিয়ে দিচ্ছেন, ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বাস্তবতা হচ্ছে এগুলো অ্যান্টিভাইরাল এবং ফ্লু নিরোধক। কোভিড আক্রান্ত তাদের। ফিরে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক মোহাম্মদ রিয়াজুল ইসলামের কাছে। এটা কোভিড-19 এগেনস্টে ভালো কাজ করে এমন কোনো ড্রাগ এখন পর্যন্ত বাজারে আসেনি। যে সমস্ত ড্রাগগুলোর পসিবিলিটি বলা হচ্ছে এগুলো আমি পসিবিলিটির কথা বলা হচ্ছে যে কাজ করতে পারে, বাট কনক্রিটলি বলা যাবে না যে এগুলো, কারণ কোভিড-19 আপনার সব ধরনের পেশেন্ট আছে, এখানে আপনার বিভিন্ন এইজের পেশেন্ট আছে, ক্রিটিক্যাল পেশেন্ট আছে, প্রেগনেন্ট ওমেনরা আছে। সো আপনি এই ধরনের স্টাডিগুলো না করে আসলে বলতে পারবেন না যে এই কোভিড-19টার এগেনস্টে এই ড্রাগগুলো ভালো কাজ করছে। এভিগান, যেটির অনুকরণে বাংলাদেশে ফেভিপিরাভি উৎপাদন করছে বাংলাদেশের বিকন ফার্মাসিউটিক্যালস। কিন্তু যেখানে এভিগানের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়নি সেখানে এর উৎপাদন এবং ব্যবহার কতটুকু যথার্থ, অর্থাৎ এটিকে করোনা প্রতিষেধক ওষুধ বলা যাবে কিনা সে বিষয়েও একটা ধারণা দিয়েছেন এই শিক্ষক। এটা ফ্লুর এগেনস্টে কাজ করতো, কিন্তু কোভিড-19 এগেনস্টে বা করোনা ভাইরাস এখন যে স্ট্রেইনটা আছে এইটার এগেনস্টে এই ড্রাগটা যে এভিগানটা যে খুব ভালো ইফেক্টিভ এটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। সো এই মুহূর্তে আসলে বলতে পারবো না যে এটা কোভিড-19 এগেনস্টে খুব ভালো কাজ দিবে। একই রকম ধারণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের শিক্ষক শীতেশ চন্দ্র বাসার। এটা কিন্তু কোনো সংস্থা, আমরা রেগুলেটরি বডি এফডিএ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা কিন্তু করোনার বিরুদ্ধে ট্রিটমেন্টের জন্য কোনো ড্রাগ এখনো পর্যন্ত সত্যি কথা বলতে কোনো রিকমেন্ডেশন দেয়নি। এবার একটি ভিডিওতে নজর দেব যেখানে কথা বলছেন জাপানের আইটি মেডিকেলের ইন্টারনাল মেডিসিন বিভাগের রিসার্চ ফেলো ডক্টর শরীফ মহিউদ্দিন। আমি শুনতে পেয়েছি আমাদের দেশেও দুটি কোম্পানি এটি উৎপাদন করছে। আমি জানি না কোন আইনে তারা উৎপাদন করছে, হয়তো তাদের নিজস্ব কোনো আইনি ব্যবস্থা বা আইনি কাঠামো থাকতে পারে। প্রশ্নটা যেমন সঠিক তেমনি এটাও সঠিক যে স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার ছাড়ের সুযোগ রয়েছে বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলোর। এক্ষেত্রেও ওষুধ কোম্পানিগুলো সেই সুযোগকে কাজে লাগাচ্ছে, যার কারণে বিকাশমান ওষুধ শিল্প বিশ্বের বড় বাজার দখল করে আছে। এখন পর্যন্ত এভিগান সম্পর্কে তয়ামা কর্পোরেশন আমাদেরকে জানিয়েছে, আমি কথা বলেছিলাম যে তয়ামা কর্পোরেশন বলছে এবং বিভিন্ন নিউজে এসেছে এই বিষয়টি, যে তয়ামা কর্পোরেশন জানাচ্ছে শুধু তয়ামা কর্পোরেশন ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ, অন্য কোনো কোম্পানি এটি উৎপাদন করতে পারবে না এবং এটি ব্যবহার করতে পারবে না তয়ামা কর্পোরেশনের অনুমতি ব্যতীত। তরুণ এই গবেষক ওষুধের নেপথ্য বাস্তবতাও তুলে ধরেছেন তার সেই বক্তব্যে। বিশ্বের বিভিন্ন দেশে, প্রায় 20টি দেশে বর্তমানে তারা এভিগান ট্যাবলেট তাদের ওই দেশের রিকোয়েস্টে যে তারা ট্রায়াল করবে, সেই শর্তে এভিগানের, এবং ট্রায়াল করার পর যে ডাটা পাবে যে তারা ফলাফল কি পেল সেই ফলাফলটা তারা জানিয়ে দিবে, সেই শর্তে তাদেরকে 20টা দেশকে এই ড্রাগটা দেওয়া হচ্ছে। সত্য কথা হলো এই মুহূর্তে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এখানে মিনিমাম 3000 রোগীর মধ্যে এই ড্রাগটি কার্যকর কিনা সেটি পরীক্ষা করতে হবে। এমন বাস্তবতায় বিভিন্ন কোম্পানি উৎপাদিত ওষুধকে করোনা ওষুধ বলে চালিয়ে দেওয়ার পেছনে বাণিজ্যিক ধান্দা ছাড়া ভিন্ন কিছু নেই। এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাথে কথা বলতে চাইলেও পরিস্থিতির কারণে তাদের কেউই কথা বলতে রাজি হননি। তবে বিষয়টি আর একটু পরিষ্কার করতে
বিরতির পর একটা ওষুধ আবিষ্কারের পেছনের কথা নিয়ে ফিরব। ওষুধ যুগে যুগে রোগ ব্যাধির প্রতিষেধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। পৃথিবীব্যাপী করোনা মহামারীর এই সময়টায় এর ওষুধ নিয়ে কথা উঠেছে, কিন্তু একটা ওষুধ আবিষ্কার করতে কত ধাপ পেরুতে হয় তা অনেকেরই অজানা। ওষুধ বিজ্ঞানীদের মতে অন্তত 3 ধাপের পর একটি ওষুধ আবিষ্কার হয়। তবে ওষুধটি গুরুতর কোনো রোগ বা মহামারীর জন্য হলে সেই ওষুধকে 4 ধাপ বা চতুর্থ ধাপ পেরুতে হয়। তবে সব কিছুর আগে প্রয়োজন দীর্ঘ গবেষণা। এবার আমরা ওষুধ আবিষ্কারের পর্যায়গুলোতে নজর দেব। প্রথম ধাপ, প্রাণীর মধ্যে পরীক্ষামূলক প্রয়োগ চলে। পরীক্ষায় সফলতা মিললে অন্তত 10 জন রোগীর মধ্যে প্রয়োগ করা হয়। প্রথম ধাপের এই পরীক্ষাতেই 80% ওষুধ বাদ পড়ে যায়। দ্বিতীয় ধাপ, প্রথম পর্যায়ের 20% সফল ওষুধ পুনরায় 100 রোগীর মধ্যে প্রয়োগ করা হয়, যেখান থেকে আবার 70% বাদ পড়ে যায়। তৃতীয় ধাপ, দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হওয়া 30% ওষুধ এবার বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর 3000 রোগীর মধ্যে প্রয়োগ করা হয়। এ পর্যায়ে এসেও টিকে থাকা ওষুধ থেকে 50% ওষুধ বাদ পড়ে যায়। সূত্র বলছে সেই তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ চলছে বাংলাদেশ সহ বিশ্বের 20টি দেশে। চতুর্থ ধাপ, তৃতীয় ধাপে সাফল্য পাওয়া 50% ওষুধ পুনরায় বিভিন্ন দেশের বিভিন্ন জাতির বিভিন্ন বয়সের 10,000 লোকের মধ্যে পরীক্ষামূলক প্রয়োগ চলে, যাকে কমিউনিটি ট্রায়াল বলে। কমিউনিটি ট্রায়ালের সফলতার পরই ওষুধটি অনুমোদিত হয়ে বাজারে আসে। সো ভ্যাকসিন ডেভেলপমেন্ট আসলে একটা বেশ লম্বা একটা প্রসিজার। এটার জন্য মিনিমাম যদি সময় আমরা চিন্তা করি, এটা 7 থেকে 8 বছর আর ম্যাক্সিমাম 15 ইয়ার্স পর্যন্ত লেগে যেতে পারে। অর্থাৎ কয়েক দফা মাঠ পর্যায়ের পরীক্ষামূলক সফল প্রয়োগের পর ওষুধটি রোগীর হাতে যায়, যে ধাপ পেরুতে কমপক্ষে 7 থেকে 8 বছর এবং সর্বোচ্চ 15 বছরও লেগে যায়। এ অবস্থায় করোনা শনাক্তের 6 মাস না পেরুতেই ওষুধ আবিষ্কারের তথ্য গোজামিল ছাড়া আর কিছুই নয়। তবে আশার খবর হচ্ছে, করোনার ওষুধ আবিষ্কারে বিশ্বের 50টিরও বেশি গবেষণা চলছে, যার মধ্যে কিছু ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, যেগুলো 1 বছরের মধ্যে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর নাগাদ বাজারে আসতে পারে। করোনা পুরো পৃথিবীকে যেখানে আতঙ্কে ফেলে দিয়েছে, যেখানে জীবন নিয়ে মানুষের টানাপোড়েন চলছে, সেখানে বুঝে হোক আর না বুঝে হোক কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যান্টিভাইরাল ওষুধকে করোনার ওষুধ বলে ঝড় তুলছেন। এর পেছনে ব্যবসায়িক ধান্দাও থাকতে পারে। তবে ভুল ধারণায় বিভ্রান্ত না হয়ে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।